ধরুন আপনার কাছে 50,000 টাকা আছে। এই টাকা কি এমন জায়গায় রাখতে চান যেখানে সরকার গ্যারান্টি দিচ্ছে, সুদ প্রায় 7.7%, আবার ট্যাক্সও বাঁচবে? কিন্তু আসল প্রশ্নটা হলো, এই এনএসসি কি সত্যি ব্যাংক এফডি বা মিউচুয়াল ফান্ডের থেকে ভালো, না এটা শুধু পুরনো দিনের একটা বোরিং স্কিম? আজকের ভিডিওতে আমরা খুলে বলবো পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এনএসসি 2026-এর পুরোটাই। কিভাবে 7.7% ফিক্সড ইন্টারেস্টে তোমার লো রিস্ক ইনভেস্টমেন্টও ভালো গ্রো করতে পারে, 1000 টাকা থেকেও শুরু করা যায়, আর একই সঙ্গে ইনকাম ট্যাক্সের সেভিংসও করা যায়। আমরা একে একে দেখব এনএসসি আসলে কি আর কে কে খুলতে পারে, কতদিন টাকা ব্লক থাকে মানে লক ইন পিরিয়ড, ঠিক কত ইন্টারেস্ট পাবে, 1 লাখ, 5 লাখ, 10 লাখের রিয়েল উদাহরণ সহ, ট্যাক্স সেভিংস সেকশন 80C, ইন্টারেস্টে ট্যাক্স কিভাবে কাজ করে, প্রিম্যাচিওর উইথড্রল হলে কি হয়, আর শেষের দিকে 2026 সালের প্রেক্ষিতে এনএসসি তোমার জন্য বেস্ট নাকি শুধু একটা অপশন, সেটার ক্লিয়ার আনসার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি ক্লিয়ার করে বলবো 2026-এ এনএসসি আপনার পোর্টফোলিওতে থাকা উচিত কি না। চলুন শুরু করি। এনএসসি কি, কারা খুলতে পারে? এনএসসি মানে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। এটা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যাকড ফিক্সড ইনকাম স্কিম, যেটা শুধু পোস্ট অফিসেই পাওয়া যায়। এটা মূলত ছোট ও মাঝারি ইনভেস্টরদের জন্য বানানো, যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের ভোলাটিলিটি পছন্দ করেন না, কিন্তু এফডির থেকে একটু বেশি রিটার্ন চান। এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট মাত্র 1000 টাকা, আর ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কোনো আপার লিমিট নেই। তুমি চাইলে 1 লাখ, 5 লাখ, 10 লাখ, এমনকি তারও বেশি রাখতে পারো। শুধু মনে রাখতে হবে, ট্যাক্স বেনিফিট কিন্তু 1.5 লাখ পর্যন্তই পাওয়া যাবে। এখন ভাবুন, যদি আপনার লক্ষ্য হয় 5 বছর পরে নিশ্চিত টাকা পাওয়া, তাহলে এটা কি খারাপ অপশন? অনেকেই ভাবে এনএসসি মানে কম রিটার্ন, কিন্তু আজকের দিনে বেশিরভাগ ব্যাংক এফডি 6.5% থেকে 7% রিটার্ন দেয়, সেখানে এনএসসি 7.7% রিটার্ন দেয়। কারা এনএসসি খুলতে পারে? যে কোনো ভারতীয় নাগরিক, সিঙ্গেল অ্যাকাউন্ট, মাইনারের নামে অ্যাকাউন্ট, সেখানে গার্ডিয়ান অপারেট করবে, জয়েন্ট অ্যাকাউন্ট, ম্যাক্সিমাম 3 জন অ্যাডাল্ট একসঙ্গে রাখতে পারে, এনআরআই, এইচইউএফ, কোম্পানি, ট্রাস্ট, এরা এনএসসিতে ইনভেস্ট করতে পারে না। এটা পুরোপুরি সাধারণ রিটেল ইন্ডিভিজুয়ালদের জন্যই রাখা হয়েছে। ডকুমেন্টসের ক্ষেত্রেও খুব সিম্পল, আধার, প্যান, 2টো পাসপোর্ট সাইজ ফটো, আর একটা কেওয়াইসি কমপ্লায়েন্ট অ্যাড্রেস প্রুফ হলেই কাজ হয়ে যায়। অনেক পোস্ট অফিসে এখন অনলাইন বা ইন্টারনেট ব্যাংকিং দিয়েও এনএসসি অ্যাকাউন্ট খোলা যাচ্ছে। ডিওপি এর নেট ব্যাংকিং থেকে সার্ভিস রিকোয়েস্ট দিয়ে করা যায়। এখন কথা হচ্ছে, 7.7% ইন্টারেস্টে আসলে কত ফেরত আসে? এনএসসির অন্যতম বড় আকর্ষণ এর ইন্টারেস্ট রেট। বর্তমানে Q4 FY 2025-26-এর জন্য এনএসসির ইন্টারেস্ট রেট 7.7% পার অ্যানাম, যা সরকার প্রত্যেক কোয়ার্টারে রিভিউ করলেও তুমি যেদিন ইনভেস্ট করো সেই দিনের রেটটা 5 বছরের পুরো টেনিওরের জন্য লক হয়ে যায়। ইন্টারেস্ট কম্পাউন্ড হয় অ্যানুয়ালি, মানে প্রতি বছর প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে নতুন বেসের ওপর ইন্টারেস্ট বসে, কিন্তু টাকা হাতে পাবে কেবল ম্যাচুরিটির সময়। একটা সহজ উদাহরণ নিই। ধরো তুমি 1 লাখ টাকা এনএসসিতে রাখলে, 5 বছর পরে অ্যাপ্রক্স ম্যাচুরিটি হবে প্রায় 1,49,000 টাকার মতো, মানে মোট ইন্টারেস্ট প্রায় 49,000 টাকার আশেপাশে। যদি তুমি 5 লাখ রাখো, 5 বছরে ফাইনাল ভ্যালু দাঁড়াবে প্রায় 7,24,000-এর আশেপাশে, মানে প্রায় 2.24 লাখের মতো ইন্টারেস্ট। 15 লাখের কেসে ম্যাচুরিটি ভ্যালু পৌঁছে যায় প্রায় 21,73,551 টাকার কাছে, মানে প্রায় 6.73 লাখের মতো ইন্টারেস্ট। এখানে ইন্টারেস্টের এই গ্রোথটা হচ্ছে কম্পাউন্ডিংয়ের জন্য। প্রথম বছরে যেটা ইন্টারেস্ট, পরের বছরে সেটা প্রিন্সিপালের সঙ্গে যোগ হয়ে আবার ইন্টারেস্ট আর্ন করছে। তাই শুধু রেট দেখে নয়, টেনিওর আর কম্পাউন্ডিং দুটোই বুঝে ইনভেস্টমেন্ট প্ল্যান করতে হবে। ট্যাক্স বেনিফিট আর ইন্টারেস্টের ট্যাক্স কিভাবে কাজ করে? এনএসসির আরেকটা বড় প্লাস পয়েন্ট হলো ট্যাক্স বেনিফিট। ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 80C এর অধীনে এনএসসিতে করা ইনভেস্টমেন্টের ওপর বছরে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত ডিডাকশন ক্লেম করা যায়। তবে মনে রাখবে, এটা কিউমুলেটিভ লিমিট। পিপিএফ, ইপিএফ, এলআইসি প্রিমিয়াম, ইএলএসএস সব মিলিয়ে এই 1.5 লাখ। এনএসসিতে ইন্টারেস্ট ট্যাক্সের দিক থেকে একটু ইন্টারেস্টিং। প্রতি বছর যে ইন্টারেস্ট জমে, সেটা স্বয়ংক্রিয়ভাবে আবার এনএসসিতেই রিইনভেস্টেড ধরে নেওয়া হয়। ফলে প্রথম 4 বছরের ইন্টারেস্টগুলোকে আবার 80C-তে ইনভেস্টমেন্ট হিসাবে ক্লেম করা যায়, যদি তোমার ওই লিমিটের ভেতর জায়গা থাকে। কিন্তু পঞ্চম বছরে যেটা ইন্টারেস্ট, সেটা তোমার ইনকাম ফ্রম আদার সোর্সেস ধরে ট্যাক্সেবল হয়ে যায়।
ম্যাচুরিটির সময় কোনো টিডিএস কাটে না। পোস্ট অফিস সরাসরি তোমার ফাইনাল ম্যাচুরিটি অ্যামাউন্ট দেয়, কিন্তু এর মানে এই নয় যে ইন্টারেস্ট ট্যাক্স ফ্রি। তোমাকে নিজের আইটিআরে সেটা শো করতে হবে, বিশেষ করে যেই অংশটা ট্যাক্সেবল। এখানে তোমার প্ল্যানিংটাই মূল। তোমার যদি আগেই এই টিসি 1.5 লাখ বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ফুল হয়ে যায়, তাহলে শুধু ট্যাক্স সেভিংয়ের জন্য এক্সট্রা এনএসসি নেবার কোনো মানে হয় না। তখন ওভারঅল পোস্ট ট্যাক্স রিটার্ন ক্যালকুলেট করে সিদ্ধান্ত নেওয়া ভালো। এখন বড় প্রশ্ন হলো, 5 বছর আগে যদি টাকার দরকার পড়ে তখন কি বের করতে পারবে, নাকি পুরোটাই আটকে যাবে? এনএসসির লক ইন পিরিয়ড ফিক্সড 5 বছর, মানে নর্মাল কন্ডিশনে তুমি 5 বছর পূর্ণ হওয়ার আগে টাকা তুলতে পারবে না। তবে কিছু স্পেশাল কেস আছে যেখানে প্রিম্যাচুয়ার উইথড্রল সম্ভব, যেমন অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু, কোর্টের অর্ডার, অথবা যদি এনএসসি কোনো গেজেটেড অফিসারের কাছে লোনের জন্য প্লেজ করা থাকে আর ডিফল্টের কারণে সেটা ফোরফিট করা হয়। 1 বছরের মধ্যে তুলতে গেলে সাধারণত শুধু প্রিন্সিপাল ফেরত পাওয়া যায়, ইন্টারেস্ট পাওয়া যায় না। 1 বছরের পরে তুললে কিছু ইন্টারেস্ট সহ কিন্তু পেনাল্টি লাগতে পারে, মানে ফাইনাল রিটার্ন কমে যাবে। তাই এনএসসিকে শর্ট টার্ম গ্রোথ বা এমার্জেন্সি ফান্ড হিসাবে ব্যবহার করা ঠিক না। এটা পিওর মিডিয়াম টার্ম গোল, যেমন 5 বছর পরে বাচ্চার স্কুল ফি, গাড়ির ডাউন পেমেন্ট ইত্যাদি। একটা ভালো দিক হলো, অনেক ব্যাংক এনএসসিকে কোল্যাটারাল হিসাবে নিয়ে তোমাকে লোন দেয়, প্রায় 90 থেকে 100% ভ্যালুর ওপর। মানে তুমি চাইলে লিকুইডিটি ক্রাইসিসে এনএসসি ভেঙে না গিয়েও আগেনস্ট এনএসসি লোন তুলতে পারো। এখন আসল প্রশ্ন, এত কিছু জেনে এনএসসিতে আসলে কার ইনভেস্ট করা উচিত, আর 2026-এর কনটেক্সটে অন্য সেফ অপশনের থেকে এটা কতটা ভালো? তাহলে সহজ করে বলি, কারা এনএসসিতে ইনভেস্ট করলে বেশি বেনিফিট পাবে? যারা রিস্ক নিতে চান না, যারা নিশ্চিত রিটার্ন চান, যারা 5 বছরের লক্ষ্য নিয়ে ইনভেস্ট করছেন, যারা এইটিসি ট্যাক্স বেনিফিট চান। এনএসসি ভালো না তাদের জন্য যারা 5 বছর আগে টাকা তুলতে চান, যারা মাসে মাসে ইনকাম চান, যারা খুব বেশি রিটার্ন খুঁজছেন। এখানে আপনার জন্য একটা প্রশ্ন, আপনি যদি 5 বছরের জন্য 3 লাখ টাকা ইনভেস্ট করতেন, কোনটা বেছে নিতেন? এনএসসি, পিপিএফ না ব্যাংক এফডি? কমেন্টে লিখে জানান। আমি চাই রিয়েল ইনভেস্টরদের মাইন্ডসেট পরের ভিডিওতে শেয়ার করতে। শেষ পার্টে আমরা দেখে নেব, এনএসসি আসলেই কি লো রিস্ক হাই রিটার্ন? উত্তর, লো রিস্ক হ্যাঁ, কারণ স্কিমটা সরাসরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যাকড। ইন্টারেস্ট রেট ইনভেস্টমেন্টের দিন থেকে পুরো 5 বছরের জন্য লক হয়ে যায়। পোস্ট অফিস নেটওয়ার্ক দিয়ে পুরো দেশে চালু, আর ন্যাশনাল লেভেল রুলস দিয়ে গভর্নড। হাই রিটার্ন এটা কিন্তু রিলেটিভ শব্দ। যদি তুমি শেয়ার মার্কেট, ইকুইটি মিউচুয়াল ফান্ডের 12 থেকে 15% এক্সপেক্টেড রিটার্নের সঙ্গে তুলনা করো, তাহলে এনএসসি কখনো হাই রিটার্ন না, এটা শুধু একটা ডিসেন্ট ফিক্সড রিটার্ন। কিন্তু যদি তুমি এফডির 6.5 থেকে 7% এরিয়ায় ঘোরাফেরা করা রেটের সঙ্গে তুলনা করো, বিশেষ করে ছোট শহরের ব্রাঞ্চে, তখন 7.7% গভর্নমেন্ট গ্যারান্টিড রিটার্ন অনেকের জন্য অ্যাট্রাক্টিভ, বিশেষ করে ট্যাক্স প্ল্যানিং ঠিকঠাক করলে। কিন্তু যদি আপনি উচ্চ রিটার্নের জন্য ঝুঁকি নিতে রাজি থাকেন, তাহলে মিউচুয়াল ফান্ড বেশি উপযুক্ত হতে পারে। এনএসসি কোনো ম্যাজিক স্কিম না, এটা একটা স্টেবল ডিসিপ্লিনড সেভিংস টুল। এখানে আপনার জন্য একটা প্রশ্ন, আপনি পার্সোনালি এনএসসিকে কিভাবে দেখেন? এ, একেবারে বোরিং কিন্তু নিরাপদ অপশন। বি, আমার ফিক্সড ইনকাম পোর্টফোলিওর গুরুত্বপূর্ণ অংশ। সি, শুধু ট্যাক্স বাঁচানোর জন্যই কনসিডার করব। কমেন্টে ABC আর সাথে একটা লাইন লিখে কারণটা জানাবেন, আমি সবার উত্তর পড়ব। আর যদি ভিডিওটা আপনাকে সাহায্য করে, তাহলে লাইক করে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।